হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলের রোজ রাত 8টার স্পেশাল টেট ক্লাসে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো আমাদের আজকে থেকে ক্লাস কিন্তু শুরু হচ্ছে প্রত্যেক দিন রাত্রি 8টায়, যেখানে আমরা প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি টেটের যে সমস্ত টপিকগুলো রয়েছে সেই সমস্ত টপিকগুলোকে আমরা বিস্তারিত আলোচনা করব। শুধু বিস্তারিত আলোচনা নয়, তার পাশাপাশি সেই টপিক থেকে বিগত বছরগুলোতে সিটেট পরীক্ষা এবং অন্যান্য রাজ্যের টেট পরীক্ষাতে কী ধরনের প্রশ্ন এসেছে সেই প্রশ্নগুলোকে নিয়েও আমরা কিন্তু ডিসকাস করব, যাতে করে একটা ধারণা পরিষ্কার হয়ে যায় যে কী ধরনের প্রশ্ন আসে এবং এই টপিকগুলো থেকে কী কী টপিক ভালো করে পড়তে হবে, কোন কোন পয়েন্টসগুলোকে ভালো করে পড়তে হবে, সেই বিষয়গুলো সম্পর্কেও যেন ধারণা হয়ে যায়। বিশেষ করে যারা ফ্রেশার রয়েছে এবং যারা ইন সার্ভিস টিচার্সরা রয়েছেন, তারা প্রত্যেকেই ক্লাসটা করবেন। এই ক্লাসগুলো করলে টপিকের যে ধারণা এবং বিশেষ করে যেটা নিয়ে সবার একটা চাপ রয়েছে বর্তমানে, সেটা হচ্ছে পেডাগজি। এই পেডাগজি নিয়ে যত সমস্ত ধারণা রয়েছে সেই পেডাগজিটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, বা তার কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো প্রত্যেকদিন রাত্রে 8টা থেকে এই ক্লাসটা আপনারা পাবেন আমাদের আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলে। তো যেহেতু আমাদের টেট সিলেবাসের সবার প্রথম টপিক রয়েছে বৃদ্ধি অ্যান্ড বিকাশ, বা বৃদ্ধি ও বিকাশ, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, সেইটাকে আমরা দিয়ে শুরু করছি। একদম সহজভাবে আমরা শিখবো, সহজ ভাষায় আমরা শেখার চেষ্টা করব। ঠিক আছে, দেখো প্রথমে কি বলছি যে চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজির অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় এটা। প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট শুধু নয়, সিটেট বা ওয়েস্ট বেঙ্গল যে আপার প্রাইমারি বা প্রাইমারি টেট রয়েছে প্রত্যেকটাতেই কিন্তু এই টপিক থেকে প্রশ্ন রয়েছে। এখানে আমরা বৃদ্ধি পড়বো, বৃদ্ধির সংজ্ঞা পড়বো, গ্রোথ মানে যেটা বৃদ্ধি, ডেভেলপমেন্ট মানে যেটা বিকাশ, সেটাও আমরা কিন্তু পড়বো, জানবো। ঠিক আছে, তো প্রথমে বৃদ্ধিটা একটু দেখে নিই। বৃদ্ধিটা অ্যাকচুয়ালি কি? আমরা তো বুঝতে পারছি যে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট দুটো আলাদা আলাদা শব্দ রয়েছে। গ্রোথ আমরা বলি না যে বাচ্চাটার কিন্তু গ্রোথ হচ্ছে না, আবার আমরা বলি ওর কিন্তু ডেভেলপমেন্টটা হচ্ছে না। তো এই দুটোর মধ্যে কনসেপচুয়াল যে পার্থক্য রয়েছে পেডাগজিক্যাল ভাষাতে, সেগুলো কি রয়েছে? গ্রোথ বলতে বোঝায় বা বৃদ্ধি বলতে বোঝায় জীবদেহের আকার, ওজন, উচ্চতা, দৈর্ঘ্য ইত্যাদির পরিমাণগত পরিবর্তন। কীরকম? ধরে নেই আজকে একটা 5 বছর বয়সী বাচ্চা রয়েছে, 5 ইয়ার্স অফ এজের একটা বাচ্চা রয়েছে, তার হাইট আমি ধরে নিচ্ছি 3 ফিট। এইবার ওই বাচ্চাটার যখন হাইট মানে বয়সটা হয়ে যাচ্ছে 15 বছর, তখন তার সে হাইটটা বেড়ে হয়ে যাচ্ছে 5 ফিট। তাহলে এই যে দেখো, এই যে বাচ্চাটা 3 ফিট হাইট থেকে 5 ফিট হাইটে গেল, এর যে এই যে পার্থক্য আসলো, কি একটা উচ্চতার পার্থক্য আসলো, এটাকে আমরা বলবো বৃদ্ধি। এইবার 5 বছর বয়সে দেখা যাচ্ছিল ওই বাচ্চাটার শারীরিক ওজন হচ্ছে 25 কেজি, 25 কেজিস। 15 বছর বয়সে সেই বাচ্চাটার ওজন চলে আসছে 55 কেজিস। তাহলে তার কি একটা ওজনেরও পরিবর্তন আসলো, সেটাই কিন্তু বলতে চেয়েছে। এবং এখানে দেখো পরিমাণগত, কোয়ান্টিটেটিভ মানে কোয়ান্টিটি, যেটার আমি পরিমাপ করতে পারবো, যেটা পরিমাপযোগ্য, যেটা পরিমাপযোগ্য। তোমরা নিজেরাও ভাবো যে কোনগুলো পরিমাপযোগ্য। সেটা হাইট হতে পারে, সেটা ডিস্টেন্স হতে পারে, সেটা ওজন হতে পারে। এই যে পরিমাপ করা যাচ্ছে, এগুলোকে বলা হচ্ছে গ্রোথ। ক্রো অ্যান্ড ক্রোয়ের মতে গ্রোথ রেফার্স টু স্ট্রাকচারাল অ্যান্ড ফিজিওলজিক্যাল চেঞ্জেস। ফিজিক্যালি যে চেঞ্জেসগুলো আসবে, তার শারীরিক গঠন পরিবর্তন হবে, তার যেটা বাহ্যিকভাবে দৃশ্যমান, যেটা আমি দেখতে পাবো, সেই সমস্তটাই হচ্ছে গ্রোথ। কিছু বৈশিষ্ট্য রয়েছে গ্রোথের, একবার দেখে নিই। এটি শারীরিক পরিবর্তনের সম্পর্কে বা সঙ্গে সম্পর্কিত। অর্থাৎ একটা ইনফ্যান্সি থেকে, একটা শিশু থেকে যখন সে কৈশোরে যাচ্ছে, তারপর সে যৌবনে যাচ্ছে, তারপর সে বার্ধক্য যাচ্ছে পরিণত বয়স্কের পর, তো তার মধ্যে যে শারীরিক পরিবর্তনগুলো আসছে সেগুলো সবই গ্রোথের মধ্যে পড়ে। ঠিক আছে, আর পরিমাপযোগ্যকে মেজারেবল, এটা মেজার করা যাবে। অর্থাৎ আর কালকে যখন তুমি ক্লাসে পড়াতে যাবে, তোমার ক্লাসে 30 জন বাচ্চা রয়েছে, সেই 30 জন বাচ্চার হাইট হয়তো সব কম বেশি একই, যেহেতু একই বয়সী ওরা বাচ্চা, কিন্তু প্রত্যেকের শারীরিক ওজন এক হবে না, কম বেশি হবে। ঠিক আছে, তো সেইটার কথাই কিন্তু এখানে বলা হচ্ছে, যেটা মেজার করা যায়, বাহ্যিকভাবে দৃশ্যমান। হঠাৎ করে একটা বাচ্চা খুব লম্বা হয়ে যাচ্ছে, তাহলে আমি বলতে পারবো যে হ্যাঁ, ওর হাইটটা বেড়েছে, ওকে দেখে বোঝা যাচ্ছে লম্বা হয়েছে। এটা নির্দিষ্ট বয়স পর্যন্ত ঘটে। যেমন আমরা ছোটবেলায় শুনেছি না যে 20 বছর বয়স পর্যন্ত মানে মানুষ কি হচ্ছে, লম্বা হয়, 20 ইয়ার্স অফ এজ পর্যন্ত লম্বা হয়, তাদের হাইটটা বাড়ে। এগুলো আমরা কিন্তু শুনেছি ছোটবেলা থেকে। তো এই যে যেটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ঘটবে, এটাকে বলবো আমরা হচ্ছে গ্রোথ। বৃদ্ধি হচ্ছে বিকাশের একটা অংশ। আমরা যখন ডেভেলপমেন্টটা পড়বো, এই ডেভেলপমেন্টের একটা অংশ হচ্ছে বৃদ্ধি। কিভাবে? এই জায়গাতে একটু বোঝার চেষ্টা করি। একটা 5 বছর বয়সী বাচ্চা ছিল, ওই 5 বছর বয়সী বাচ্চা
ওর মনে করো যেটা কর্মক্ষমতা রয়েছে, ও ধরে নিচ্ছি ও একসাথে একটা 1 কেজির ডাম্বল তুলতে পারছে, 1 কেজি ডাম্বল। এইবার এই যে 15 বছরের যে বাচ্চাটা ছিল বা বাচ্চাটা রয়েছে, সে নিশ্চয়ই 1 কেজি ডাম্বলের চেয়ে বেশি তুলতে পারবে। সে দেখা গেল 5 কেজির ডাম্বল তুলতে পারছে। তাহলে এটা কি বাড়লো? তার কি ওজন বাড়লো, তার হাইট বাড়লো ইত্যাদি? না, তার কিন্তু কর্মক্ষমতাটা বেড়েছে। অর্থাৎ তার যে এবিলিটি ছিল, সোজা কথা হচ্ছে এবিলিটি, তার এবিলিটি কিন্তু বেড়েছে। এই এবিলিটিকে আমরা বলবো বিকাশ। তাহলে দেখো, এই 5 বছর বয়সে বাচ্চাটার একটা এবিলিটি ছিল, 15 বছর বয়সে বাচ্চাটার একটা এবিলিটি হলো। অর্থাৎ এই গ্রোথের সাথে কিন্তু ডেভেলপমেন্টটা সম্পর্কযুক্ত রয়েছে। অর্থাৎ এই 5 বছরের বাচ্চাটা ওই বয়সে ওই গ্রোথ অনুপাতে তার একটা কর্মক্ষমতা ছিল, এবং এই 15 বছর বয়সে এসে এই গ্রোথ অনুযায়ী তার একটা কর্মক্ষমতা তৈরি হয়েছে। নিচে উদাহরণ দেওয়া হয়েছে, শিশুর উচ্চতা 120 সেমি থেকে 130 সেমি হওয়া, আবার ওজন 20 কেজি থেকে 25 কেজি হওয়া, এগুলো সবই হচ্ছে গ্রোথ। তাহলে গ্রোথ সম্পর্কে আর কারো কোনো ডাউট আশা করি নেই। ডাউট যদি থাকে তাহলে নিচে কমেন্ট সেকশনে জানাবে, আমি সেগুলোর কিন্তু ডাউটটা ক্লিয়ার করে দেবো। নিচে লাইভ চ্যাট অপশন চলছে, অথবা কমেন্ট সেকশনে তোমরা জানিয়ে রাখতে পারো, সেগুলো কিন্তু জানিয়ে দেবো। অর্থাৎ গ্রোথ হচ্ছে যেটা আমরা মেজার করতে পারবো, গ্রোথ হচ্ছে যেটা আমরা মাপতে পারবো, যেটা মাপযোগ করতে পারবো। ঠিক আছে, এবার আমরা চলে আসবো, যেহেতু গ্রোথ আমরা পড়লাম, এবার ডেভেলপমেন্টটা পড়তে হবে, তারপর দুটোর আমরা পার্থক্যটা বুঝে নেওয়ার চেষ্টা করব। কি রয়েছে বিকাশ বা ডেভেলপমেন্ট? বিকাশ হচ্ছে শারীরিক, মানসিক, সামাজিক, আবেগিক, মানে ইমোশনাল, প্রাক্ষবিকও পাবে এটাকে, আবেগিক একটা প্রাক্ষবিকও রয়েছে, ভাষাগত যেটা ল্যাঙ্গুয়েজ বা লিঙ্গুইস্টিক যেটা আমরা বলতে পারি, ইত্যাদি সকল দিকের গুণগত ও পরিমাণগত। ওটা ছিল কি কোয়ান্টিটেটিভ, তাই দেখলাম না আমরা কিছুক্ষণ আগে এখানে কি দেখলাম? কোয়ান্টিটেটিভ দেখলাম। এখানে কি দেখছি? কোয়ালিটেটিভ, গুণগত মান। অর্থাৎ তোমার এবিলিটি কতটা বাড়ছে, তুমি কতটা তোমার বলা যেতে পারে কার্যক্ষমতা কতটা বাড়ছে, এইটাকে আমরা বলবো বিকাশ। মনোবিদ হারলক বলেছেন, ডেভেলপমেন্ট ইজ আ প্রোগ্রেসিভ সিরিজ অফ অর্ডারলি কোহেরেন্ট চেঞ্জেস। অর্ডারলি, কেন অর্ডারলি? দেখো, আজকে ধরে নিচ্ছি একটা উদাহরণ নাও, আজকে ধরে নিচ্ছি একটা বাচ্চা 10 বছর বয়স, ও কি করতে পারছে? সাইকেল চালাতে পারছে, ও সাইকেল চালাতে পারছে। এইবার একটা বাচ্চা 18 বছর বয়স, ও কি করতে পারছে? বাইক চালাতে পারছে। এবার একটা জিনিস দেখো, এই যে বাচ্চাটা যে 10 বছর বয়সে সাইকেল চালাচ্ছিল এবং 18 বছর বয়সে এসে বাইক চালাচ্ছে, তার কিছু কিছু দেখো একটা জিনিস, আমরা প্রত্যেকে কিন্তু ছোটবেলায় প্রথমে সাইকেল চালানো শিখেছি, পরে একটু বড় হয়ে বাইক চালানো শিখেছি, তাই তো? এবার যখন আমরা সাইকেল চালানো শিখি, তখন কেউ না কেউ পেছনে আমাদের সাইকেলটা ধরে আমাদের বলেছিল, প্যাডেল মার, হ্যান্ডেলটা ধরে এগোতে থাক, আমি পিছনে আছি। তো আমি প্রথমে চালাচ্ছি চালাচ্ছি, হঠাৎ করে পিছনে তাকিয়ে দেখছি যে আমার ধরেছিল সে পিছনে দাঁড়িয়ে আছে, মানে কখন ছেড়ে দিয়েছে আমি জানি না, আমি নিজের মতো চালিয়ে এসছি। তাহলে ওই দুই চাকার উপরে, ওই দুই চাকার উপরে যে একটা ব্যালেন্স করতে হবে, ঠিক আছে, ওই দুই চাকার উপরে যে ব্যালেন্স করা, সেই ব্যালেন্স করাটা আমি ছোটবেলায় শিখে গেছি, তাই না? ছোটবেলায় আমি শিখেছি সাইকেল চালানোর ক্ষেত্রে। কিন্তু যখন আমি বাইক চালাতে গেছি, তখন আমাকে কিন্তু আর ওই দুই চাকার উপরে ব্যালেন্সটা করতে হয়নি, ওটা আমি ছোটবেলা থেকে শিখেছি সাইকেল চালানোর সময়। তখন আমাকে শিখতে হয়েছে ইঞ্জিন, ক্লাচ, গিয়ার ইত্যাদি ফাংশন শিখতে হয়েছে, তাই না? অর্থাৎ এটা একটা অর্ডারলি প্রোগ্রেসিভ হবে, একটা অর্ডারলি মানে একটা সঠিকভাবে চলবে, একটা ধাপে ধাপে চলবে। যেমন ক্লাস 1-এ আমি যেই গণিতগুলো পড়াচ্ছি, বা ক্লাস 2-তে আমি যেই গণিতগুলো পড়াচ্ছি, সেগুলো কিন্তু আমি ক্লাস 5-এ আবার পড়াবো না। আবার ক্লাস 1 এবং 2 না পড়িয়ে আমি ডাইরেক্টলি ক্লাস 5কে পড়াতে পারবো না। অর্থাৎ মনে রাখতে হবে, একটা বাচ্চা ক্লাস 1-এ যেটা পড়েছে, আমরা প্রত্যেকে জানি না পূর্ব পাঠের পুনরালোচনা বলে একটা চ্যাপ্টার থাকে, পূর্ব পাঠের পুনঃ আলোচনা। এটা এটা কি জন্য থাকে? যে গত ক্লাসে, আগের বছর যে ক্লাসটা ছিল, সেই ক্লাসে আমরা কি কি শিখলাম, সেগুলোকে একবার আলোচনা করে আমরা আগাচ্ছি পরে নতুন চ্যাপ্টারের দিকে। কেন এটার প্রয়োজন পড়ে? কারণ একটা অর্ডারলি প্রোগ্রেস হচ্ছে। অর্থাৎ এই ধাপটা, প্রথমে আমরা যোগ বিয়োগ শিখলাম, তারপরে তো আমরা সেই যোগ বিয়োগটাকে দিয়ে সরল করতে পারবো, সেটার কথা এখানে বলেছে। আমি জাস্ট একটা একটা সাইড বললাম, এইরকম জীবন অনেক কিছু ঘটবে। অর্থাৎ প্রথমে একটা বাচ্চা, আমি একটা শিশুর কথা বলি, প্রথমে একটা বাচ্চা কি করছে? প্রথমে বিছানাতে চিত হয়ে শুয়ে হাত পা নাড়ছে, তারপরে সে কি করছে? সে আবার উপর হতে পারছে, তারপরে সে কি করছে? ধীরে ধীরে তার হাত পাগুলোকে সচল করার জন্যে সে হামাগুড়ি দিচ্ছে। তারপরে সে কি করছে? সে সিঁড়ি ধরে বা খাটের পায়া ধরে একটু দাঁড়াতে শিখছে, তারপর হাঁটতে শিখছে, তারপর দৌড়াতে শিখছে। অর্থাৎ এই যে একের পর এক এবিলিটিগুলো চেঞ্জ হচ্ছে, এবিলিটিগুলো এনহ্যান্স হচ্ছে, এটাকে আমরা বলবো ডেভেলপমেন্ট। ঠিক আছে, নেক্সটে আসি, বৈশিষ্ট্যটা একবার দেখে নিই, তারপর আমরা এই ছবিটা কেন দিচ্ছি সেটাও আমরা বোঝানোর চেষ্টা করব।
এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া, অর্থাৎ কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। জন্মের পূর্ব থেকে মৃত্যু পর্যন্ত চলে। কিভাবে? যখন মাতৃগর্ভে ভ্রূণের মধ্যে যখন প্রথম প্রাণের সঞ্চার ঘটে, তখন সেখান থেকে কিন্তু বাচ্চাটার মধ্যে চেঞ্জেস আসতে থাকে। সে তখন তার খাদ্য যা যা প্রয়োজন সে তার মায়ের শরীর থেকেই পেতে থাকে, তাই তো? এইবার জন্মের পূর্ব থেকে কেন, তখন তো তোমরা বলতে পারো তাহলে তো ওর তো গ্রোথ হচ্ছে, ওর বডিটা বড় হচ্ছে, তার গ্রোথ হচ্ছে। ডেভেলপমেন্ট কি করে হচ্ছে? ও তো কোনো কাজ করছে না, করছে, ও কিন্তু শিখছে, বুঝতে পারছে বিষয়গুলো। এবং এটা আমরা কি করে বুঝি? যখন বাচ্চাটার জন্ম হয়, জন্মের পর সে কি করে? কান্না করে, কান্না করে, ঠিক আছে? সে যখন মায়ের দুধ পান করে তখন তার যে চোষণ ক্ষমতা, সেই চোষণ ক্ষমতাটা তো কেউ তাকে শিখিয়ে দেয়নি, সে কিন্তু ওটা শিখেছে, জন্ম থেকে নিয়ে এসেছে সহজাত। তার চোখে আলো পড়লে চোখটা বুঝে যাচ্ছে, এগুলো সমস্ত তার জন্ম থেকে পাওয়া, মানে সহজাত প্রবৃত্তি, এগুলোকে আমরা বলবো। সহজাত মানে কি? জন্মের সাথে পাওয়া, ঠিক আছে? তাহলে জন্মের পূর্ব থেকে এবং মৃত্যু পর্যন্ত, যেটাকে আমরা বলি আমৃত্যু পর্যন্ত, মানুষ কিছু না কিছু শিখতে থাকে। এটাই হচ্ছে ডেভেলপমেন্ট। গুণগত এবং পরিমাণগত উভয় পরিবর্তন অন্তর্ভুক্ত। এখানে আমরা পরিমাণগত দেখব, কারণ 5 বছর বয়সে তার যে ক্ষমতা ছিল 10 বছর বয়সে তার ক্ষমতা চেঞ্জ হচ্ছে, তো তার একটা পরিমাণগত বিষয়ের সাথে সাথে গুণগত মান বাড়ছে। ব্যক্তিত্বের সর্বাঙ্গীন পরিবর্তন ঘটায়, পার্সোনালিটি পরিবর্তন ঘটবে, পার্সোনালিটি চেঞ্জ হবে। কেমন করে? আমি যেই পরিবেশে মিশবো, যাদের সঙ্গে থাকবো, তাদের মতনই আমি হওয়ার চেষ্টা করব আস্তে আস্তে, বা তাদেরকে আমার মতো বানাবো। তো এই যে একটা পরিবর্তন হওয়ার যে ব্যাপার, সেই বিষয়টাকেও কিন্তু এখানে ডেভেলপমেন্টে বলে। অর্থাৎ ব্যাপারটাকে আমরা বলি অ্যাসিমিলেশন করা, কোনো একটা পরিবেশে গিয়ে তার মতন করে নিজেকে মানিয়ে নেওয়া, সেই বিষয়টা কিন্তু এখানে গুরুত্ব রয়েছে। বিকাশের গতি সবার ক্ষেত্রে সমান হয় না, এক একজন এক এক রকম। আমরা দেখেছি 30 জন বাচ্চাকে যখন ক্লাসে পড়াতে ঢুকছি, তখন আমি আজকে যেটা পড়ালাম, আগামীকাল যখন আমি সেইখান থেকে বলছি যে এটা কার কার মনে আছে, দেখতে পাচ্ছি 30 জনের মধ্যে 4 থেকে 5 জনের মনে রয়েছে, বাকিদের মনে থাকছে না। তো এই বিষয়টা কিন্তু রয়েছে, অর্থাৎ বিকাশ কিন্তু সবার একরকম হবে না। যে কোনো বিষয়ে, যে কোনো বিষয়ে কিন্তু বিকাশ একরকম হবে না। আবার একটা আমি এক্সাম্পল দিতে পারি, ধরো যেই বাচ্চাটার কালার ব্লাইন্ডনেস রয়েছে, কালার ব্লাইন্ডনেস, তাহলে তাকে আমি সবুজ আলোটা বা সবুজ রংটা যতই দেখানোর চেষ্টা করি, সে কিন্তু সেটা এক্সপিরিয়েন্স করতেই পারছে না। তাহলে তার সাথে বাকিদের কিন্তু যে একটা বিকাশ, বা তার সাথে বাকিদের যে একটা এবিলিটি, সেটা কিন্তু আলাদা হয়ে গেল, ভিন্ন হয়ে গেল, ঠিক আছে? তো এইভাবে বিভিন্ন রকমভাবে তোমরা ভাবতে থাকবে বিষয়গুলোকে, কি করে হয় বিকাশ বৃদ্ধি, তাহলে বিষয়গুলো আরও ক্লিয়ার কিন্তু হবে। উদাহরণ যে শিশুর ভাষা শেখা, এটা একটা বিকাশ। সমস্যা সমাধান বা প্রবলেম সলভিং এর ক্ষেত্রে উন্নতি, সামাজিক আচরণে উন্নতি। এখানে যে ফটোটা আমরা দেখেছি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুজন প্রাপ্তবয়স্ক রয়েছেন। আমরা ধরে নিচ্ছি এরা দুজন টিচার, অর্থাৎ এরা দুজন হচ্ছে ফ্যাসিলিটেটর, আমি এফ লিখে রাখলাম। এবার এখানে দেখো তারা কি করছে, কিছু বাচ্চাকে নিজে থেকে হেল্প করছে, আর কিছু বাচ্চা নিজে থেকেই আপনা আপনি কিছু না কিছু কাজ করছে। তো এইটা হচ্ছে বিকাশের বিভিন্ন স্তরকে বোঝানোর জন্য। কিরকম? মনে করো এই বাচ্চারা কি করছে, ও কালার নিয়ে খেলছে এখানে। এবার এই ম্যাডাম কি করছেন, এই বাচ্চা দুটোকে নিজে হাতে পড়াচ্ছেন অ্যাজ এ ফ্যাসিলিটেটর। আমরা যখন আগামীতে লে ভাইগটস্কিকে পড়বো, এই বিষয়টা আরও বিস্তারিতভাবে আমরা আলোচনা করব, যে কিভাবে ওই জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট অ্যান্ড স্ক্যাফোল্ডিং একজন ম্যাম, একজন স্যার কিভাবে একটা বাচ্চাকে সেই জায়গাতে পৌঁছে দিতে পারেন। এবং এখানে দেখো ফিজিক্যাল ডেভেলপমেন্ট, কগনিটিভ স্কিলস, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশন, সোশ্যাল ইমোশনাল লার্নিং, প্রত্যেকটা বিষয়ে কিন্তু বাচ্চাটা তার পরিবার থেকে এবং তার আস্তে আস্তে পরিবারের পাশাপাশি স্কুল থেকে, সমাজ থেকে শিখতে থাকে। বিকাশের প্রধান ক্ষেত্রগুলো কি কি রয়েছে? ডাইমেনশনস অফ ডেভেলপমেন্ট। আশা করি বিকাশ এবং বৃদ্ধিটা বোঝা গেছে। আমি ছোট্ট করে একবার সাম আপ করে দিচ্ছি। এটা যদি বিকাশ হয়, তাহলে এটা হচ্ছে বৃদ্ধি, অর্থাৎ বৃদ্ধিটা কিন্তু বিকাশেরই অন্তর্গত, মনে রাখতে হবে। কিন্তু বিকাশ আবার বৃদ্ধির অন্তর্গত নয়। কিভাবে? বৃদ্ধি একটা সময় পর্যন্ত হচ্ছে, আমি ধরে নিচ্ছি 20 বছর বয়স পর্যন্ত তার হাইটটা বাড়ছে, তারপরে তো তার হাইট আর বাড়ছে না। এই 20 বছর বয়স অবধি সে যেগুলো এক্সপিরিয়েন্স করলো, সে যেগুলো এক্সপিরিয়েন্স করেছে, সেগুলো যে এবিলিটিগুলো সে যে অ্যাচিভ করেছে, সেগুলো সবই কিন্তু কি তার বিকাশের মধ্যে পড়ছে। সেই কারণে বৃদ্ধি হচ্ছে বিকাশের অংশ, ঠিক আছে? আচ্ছা, বিকাশের প্রধান ক্ষেত্রগুলো কি কি? শারীরিক বিকাশ, এগুলো আমরা টাচ করে করে যাব। উচ্চতা বৃদ্ধি, এটা একটা শারীরিক বিকাশ হচ্ছে। উচ্চতা বৃদ্ধির পাশাপাশি সে যে কাজগুলো করতে পারছে, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি তার ডেভেলপমেন্ট। যেমন আমরা ছোটবেলায় সম্পদ পড়েছি না? সম্পদ কি? সম্পদ হচ্ছে, ধরে নাও মাটির নিচে 1 কলসি টাকা আছে, আছে না? মাটির নিচে 1 কলসি টাকা আছে। এইবার আমি
ওই টাকার সম্পর্কে জানি না, তাহলে সেটা আমার কাছে সম্পদ নয়। সেই টাকাটা যখন আমার অভাব পূরণ করবে বা আমার চাহিদা পূরণ করবে, তখন সেটা সম্পদ হবে। ঠিক সেরকমভাবেই একটা বাচ্চা যখন শুধু বড় হচ্ছে, হাতে পায়ে লম্বা হচ্ছে, সেটা শুধু বৃদ্ধি হচ্ছে, কিন্তু হাতে পায়ে লম্বা হওয়ার পাশাপাশি যখন তার মধ্যে সেই কার্যক্ষমতাটাও বৃদ্ধি পাচ্ছে, তখন তার কিন্তু বিকাশ হচ্ছে। বুঝা গেছে? অঙ্গ প্রত্যঙ্গের ম্যাচিউরিটি, পরিপক্কতা হচ্ছে ম্যাচিউরিটি। পেশি ও স্নায়ুতন্ত্রের বিকাশ, মাসেল ডেভেলপমেন্ট যেটাকে আমরা বলি। নেক্সট হচ্ছে জ্ঞানীয় বিকাশ, কগনিটিভ ডেভেলপমেন্ট। এই যে কগনিটিভ ডেভেলপমেন্টের উপরে আমাদের একটা আলাদা ক্লাস থাকবে, জা পিয়াজেকে নিয়ে আমরা ক্লাস করব। জা পিয়াজে এবং আর্ট বার্টলেকে নিয়ে আমরা ক্লাস করব। ঠিক আছে? এই যে ক্লাসটা রেগুলার চলছে 8টা থেকে, এটা কিন্তু চলতে থাকবে। ওকে, এক্সাম পর্যন্ত চলতে থাকবে। টপিকগুলো ধরে 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 আমরা কিন্তু করতে থাকবো, যার মধ্যে কি রয়েছে চিন্তা, যুক্তি, স্মৃতি, সমস্যা সমাধান ইত্যাদি সমস্ত কিছু থাকবে কগনিটিভ ডেভেলপমেন্ট বা মানসিক বা জ্ঞানীয় বিকাশের ক্ষেত্রে। নেক্সট আমরা আসবো ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট বা যেটাকে আমরা বলবো লিঙ্গুইস্টিক ডেভেলপমেন্ট, ভাষাগত বিকাশ। তার মধ্যে কি কথা বলা, কিভাবে ধরে নাও একটা বাড়িতে যমজ বাচ্চা হচ্ছে, এই এক্সাম্পলটা আমি প্রত্যেকটা ব্যাচেই দিয়ে থাকি। একটা বাড়িতে যমজ বাচ্চা হয়েছে, ওকে। এবার এই যমজ বাচ্চার মধ্যে একজনকে অন্ধ্রপ্রদেশে পাঠিয়ে দেওয়া হলো জন্মের পরেই, আরেকজনকে ওয়েস্ট বেঙ্গলে রাখা হলো জন্মের পরেই। আফটার 10 ইয়ার্স দুজনের মিট হয়েছে। এই বাচ্চাটা স্বভাবত কী ভাষায় কথা বলবে? তেলেগুতে বলবে। আর এ কী ভাষায় কথা বলবে? বাংলাতে বলবে। তাহলে এর বাংলা ভাষার বিকাশ ঘটলো, এর তেলেগু ভাষার বিকাশ ঘটলো, যদিও তাদের দুজনেরই কিন্তু জন্মস্থান একই, পিতামাতা একই, সবই কিন্তু সেম। তাহলে কেন হলো? কারণ তার পরিবেশটা সে কিভাবে পেয়েছে, সে কোন জায়গাতে গেল, সে কোন পরিবেশের মধ্যে বড় হলো, এই এই বিষয়গুলোই কিন্তু ডিফারেন্সিয়েশনটা ক্রিয়েট করে। ঠিক আছে? এরপরে সামাজিক বিকাশ আছে। সামাজিক বিকাশের মধ্যে সোশ্যাল ডেভেলপমেন্ট, যেটা হচ্ছে টিম ওয়ার্ক, দলগত কাজ, যেখানে আমরা পিয়ার গ্রুপিংটাও পড়বো, যেহেতু আজকে ফার্স্ট চ্যাপ্টার। ঠিক আছে? তো গোটা কনসেপ্টটাই কিন্তু রয়েছে এই চ্যাপ্টারের মধ্যে। সহযোগিতা করা, একে অপরকে হেল্প করা, সামাজিক নিয়ম শেখা, মানে রাস্তার কোন দিক দিয়ে হাঁটতে হবে, কার সাথে কিভাবে কথা বলতে হবে, এই সমস্তটা কিন্তু রয়েছে। আবেগীয় বিকাশ বা ইমোশনাল ডেভেলপমেন্ট, যেটাকে আমরা বলতে পারি যেটা আমরা বলি প্রাক্ষবিক বিকাশ। আবেগীয় বিকাশটাকে তোমরা প্রাক্ষবিক, এই ওয়ার্ডগুলোকে না, প্রাক্ষবিক, এই ওয়ার্ডগুলোকে তোমরা একটু খাতায় নোট করে নেবে, এইগুলা আগামীতে আসতে থাকবে কিন্তু। ঠিক আছে? তো এর মধ্যে কি রাগ আছে, আনন্দ আছে, ভয় আছে, সব আছে। আর নৈতিক বিকাশটা কি? মোরাল ডেভেলপমেন্ট। নৈতিক বিকাশ আমরা যখন শিখবো, তখন সেখানে আমরা লরেন্স কোহলবার্গকে পড়বো। আর যেহেতু ভাইগটসকের কথা আমি আগেই বললাম, সেই জন্য এখানে আলাদা করে মেনশন করিনি। সেখানে কি মূল্যবোধ, সঠিক মূল্যবোধ, ভুল ঠিকের বিচার ইত্যাদি আমরা শিখবো। এবার এখানে দেখো ডান দিকে একটা ছবি দেওয়া রয়েছে তোমাদের বোঝার সুবিধার জন্যে। এখানে কি রয়েছে? মেজর ডোমেনস অফ চাইল্ড ডেভেলপমেন্ট। কোন কোন ডেভেলপমেন্ট হয়? দেখো, ছোট থেকে আমরা যদি ভাবি, একটা বাচ্চা যখন ছোট, তখন আমরা বেসিক্যালি তার কোন বিষয়ের দিকে নজর দিই? সে টাইম মতো খাচ্ছে কিনা, ঘুমোচ্ছে কিনা, অর্থাৎ তার ফিজিক্যাল ডেভেলপমেন্টটা তখন কিন্তু ফার্স্ট প্রায়োরিটি আমাদের হয়ে থাকে, তাই না? আচ্ছা, এইবার ধীরে ধীরে সে যখন একটু বড় হচ্ছে, তখন তার ইমোশনাল ডেভেলপমেন্টটা, অর্থাৎ সে কখন হাসছে, কখন কাঁদছে, কখন রেগে যাচ্ছে, কখন অভিমান করছে, বিষয়গুলো। এর পাশাপাশি আমাদের সোশ্যাল ডেভেলপমেন্ট, অর্থাৎ সামাজিক ডেভেলপমেন্ট এবং মোরাল ডেভেলপমেন্ট, মানে নৈতিক বিকাশ, এগুলো কিন্তু পাশাপাশি চলে। কিভাবে? আমরা সোসাইটি বলতে কি, আমাদের প্রথমে পরিবার, তারপর আমাদের প্রতিবেশীরা, পরিবেশ, এবং তারপর স্কুল। এই সোশ্যাল ডেভেলপমেন্ট আমরা শিখছি এবং তার পাশাপাশি মোরাল ডেভেলপমেন্টটা শিখছি, নৈতিকভাবে কোন কাজগুলো করা উচিত, কোন কাজগুলো করা উচিত নয়। এই লরেন্স কোহলবার্গ খুব সুন্দরভাবে মোরাল ডেভেলপমেন্টকে বিস্তারিতভাবে আলোচনা করেছেন, যে একটা বাচ্চাদের মধ্যে কোন কোন বিষয়গুলো কাজ করে তারা যখন মোরাল ডেভেলপমেন্টের মধ্য দিয়ে যায়। তারা ভয় পেয়ে কাজ করে, তারা আনন্দ পেয়ে কাজ করে, তারা পুরস্কার পাওয়ার লোভে কাজ করে, তারা ভালো নাম্বার পাওয়ার জন্য কাজ করে, কোন কোন বিষয়গুলো কাজ করে, সেগুলো কিন্তু রয়েছে। আবার কি লাস্টে আসছে কি কগনিটিভ ডেভেলপমেন্ট। এই কগনিটিভ ডেভেলপমেন্টকে থ্রু আউট দ্য জার্নি, ফ্রম ফিজিক্যাল টু ইমোশনাল, ফ্রম ইমোশনাল টু সোশ্যাল অ্যান্ড মোরাল, অ্যান্ড ফ্রম মোরাল টু কগনিটিভ, এটা থ্রু আউট দ্য জার্নি মোরাল ডেভেলপমেন্টের সাথে কগনিটিভ ডেভেলপমেন্টটা কাজ করে। বৌদ্ধিক বিকাশ, প্রজ্ঞা, কগনিশন, প্রজ্ঞা, অর্থাৎ তার মধ্যে যে বুদ্ধি, তার মধ্যে যে জ্ঞানীয় বিকাশটা ঘটছে, সেটা কিন্তু তার ছোটো থেকেই ঘটছে। অর্থাৎ সে ছোটো থেকে বুঝতে পারছে যে মা কোনটা, বাবা কোনটা। আস্তে আস্তে সে কিন্তু নিজের রিলেশনসগুলো, সোশ্যাল স্টেটাস বা সোশ্যাল রিলেশনসগুলো, তারপর খিদা পেলে কাঁদতে হবে, কাঁদলেই খাবার পাচ্ছে, এই বিষয়গুলো তার মধ্যে কিন্তু ডেভেলপমেন্ট হয়। এগুলো কিন্তু এক একটা জ্ঞান। ঠিক আছে? এখন এগুলো যখন আমরা করবো, তখন সেখানে স্কিমার ব্যাপারটা পড়বো, ছোটো ছোটো বিষয়গুলোকে সে করতে শিখেছে, এবং আজকের ক্লাসে পরবর্তীতে সেই বিষয়টা আরও বিস্তারিতভাবে রয়েছে।
তো আশা করি এই পর্যন্ত কারো বুঝতে কোনো প্রবলেম নেই, থাকলে জানাবে কমেন্ট সেকশনে, কিন্তু জানাবে, কমেন্ট সেকশন খোলা রয়েছে। এখানে আমরা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোজির ফার্স্ট টপিকটা আজকে করছি, বৃদ্ধি এবং বিকাশ। এরপরে কি আছে, বিকাশের নীতিসমূহ একবার একটু দেখে নিই। প্রিন্সিপালস অফ ডেভেলপমেন্ট, প্রিন্সিপালস অফ ডেভেলপমেন্টটা কি কিছুক্ষণ আগে বললাম, সেই বিষয়টা এখানে বিস্তারিতভাবে জানবো। বিকাশ একটা ধারাবাহিক প্রক্রিয়া, মানে একটা কন্টিনিউয়াস প্রোগ্রেস, একটা কন্টিনিউয়াস প্রোগ্রেস জন্মের আগে থেকে মৃত্যু পর্যন্ত চলে। অর্থাৎ এটা জন্মের আগে থেকে মৃত্যু পর্যন্ত আমরা প্রথমেই জানলাম বিষয়টা, ঠিক আছে? বাইরের একটু আওয়াজ যদি আসে একটু ইগনোর করবে, ঠিক আছে? জন্মের থেকে মৃত্যু পর্যন্ত চলছে, অর্থাৎ ইনফ্যান্সি থেকে মৃত্যু পর্যন্ত এটা কিন্তু চলতে থাকে। বিকাশ সুসংগঠিত ও ক্রমানুগ, সুসংগঠিত কি, সুসংগঠিত মানে কি চেন সিস্টেমে। মনে করি এটা একটা শেকল যদি হয়, শেকলটার মধ্যে কি রয়েছে, চেন বাই চেন রয়েছে না, অর্থাৎ একটা ঘটনার সঙ্গে আরেকটা ঘটনা কিন্তু সম্পর্কিত। বিকাশও তাই। ক্রমানুগ মানে কি, যেটা হচ্ছে কন্টিনিউ চলবে, ক্রমানুসারে চলবে, যেমন ক্লাস 1-এর পরে ক্লাস 2, তারপরে 3, তারপর 4, যেভাবে আমরা পড়াশোনা করেছি, সেটা একটা কিন্তু বিকাশের একটা ধরন। আর প্রত্যেকটি স্তর পরবর্তী স্তরের ভিত্তি তৈরি করে। যেমন আমি কিছুক্ষণ আগে সাইকেল থেকে বাইকের এক্সাম্পলটা দিয়েছিলাম। সাইকেল চালানো শিখে আমার বাইক চালানো শিখতে একটু সুবিধা হয়েছে, কেন? কারণ দু চাকার উপরে বসে ব্যালেন্স করাটা আমাকে আর শিখতে হয়নি, তো ওটা হচ্ছে আমার হেল্প করেছে তখন। বিকাশের হার সবার কিন্তু সমান হয় না, এটাও বললাম প্রথমে। সবাই সমান কেন হয় না? কারণ এক একজনের এক এক রকমের কাজ করে, স্টিগমা কাজ করে। কিরকম? মনে করো যে কে কোন ফ্যামিলি থেকে এসছে, যেমন হেরিডিটি একটা ইম্পর্টেন্ট খুব ব্যাপার, এবং এনভায়রনমেন্টটাও ইম্পর্টেন্ট ব্যাপার। মনে করো কেউ একজন খুব সম্ভ্রান্ত পরিবারে, যেখানে খাওয়া দাওয়া পড়াশুনো সব কিছুতে একদম যথাযথভাবে সেগুলোর উপস্থিতি রয়েছে, সেখানে সেগুলোর সমস্ত কিছু সেখানে অ্যাভেলেবেল রয়েছে, সেই বাচ্চাটার বিকাশ একরকম হবে। আবার মনে করো কেউ খুব দরিদ্র ঘরের একজন বাচ্চা, যেখানে 3 বেলা খাবার পাচ্ছে না ঠিক করে সেই বাচ্চাটা, তাহলে তার পড়াশুনো, খাওয়া দাওয়া, শারীরিক গঠন ইত্যাদি কিন্তু বিকাশটা কম হবে। এটা আমি একটা সাইড বললাম। এই ধরনের অনেক রকমভাবে এই বিষয়টাকে কিন্তু ভাবতে পারবে। এখানে একটা বিষয় দেখো, সাধারণ থেকে বিশেষের দিকে, অর্থাৎ ফ্রম জেনারেল টু স্পেসিফিক, ফ্রম জি টু এস, ঠিক আছে? জেনারেল টু স্পেসিফিক আমরা এটা আগামীতে করব। অবরোহী পদ্ধতি এবং আরোহী পদ্ধতিটা আমরা শিখব, এগুলোর তো আলাদা আলাদা করে ক্লাস রয়েছে। তো জেনারেল থেকে স্পেসিফিকটা কি করে হলো? এই যে এখন দেখো, প্রথমে এই বাচ্চাটাকে দেখো, এই বাচ্চাটা একটা বাক্স তুলেছে। এবার বাক্সটাকে কি করে ধরতে হবে সে বুঝতে পারছে না, সে তার গোটা হাতটাকে ইউজ করছে। অর্থাৎ দেখো, দুটো হাতেরই 5-5-10টা আঙ্গুলই কিন্তু ব্যবহার হচ্ছে এই ফটোতে। কিন্তু পরবর্তীকালে এই 18 মাস বয়সে, এটা 12 মাস বয়সে, 1 বছর বয়সে, 18 মাস বয়সে সে হাতে ছোট্ট একটা জিনিস ওই দুটো আঙ্গুল দিয়েই তুলেছে। অর্থাৎ এখানে তার গ্রস মোটর স্কিলকে কাজে লাগাচ্ছে, এখানে ফাইন মোটর স্কিলকে কাজে লাগাচ্ছে। গ্রস মোটর স্কিল আর ফাইন মোটর স্কিলসটা কি? গ্রস মোটর হচ্ছে যখন আমাদের শরীরের মানে বহুল পেশিগুলো বেশি ব্যবহার হয়, তখন সেটা হচ্ছে গ্রস মোটর। আর ফাইন মোটর মানে কি, যেইটুকু প্রয়োজন সেইটুকু মাসলকে যখন আমি যখন ধরো লিখছি, আমি পেন দিয়ে লিখছি, তাহলে কি আমার 2 থেকে 3টে আঙ্গুল কিন্তু কাজ হচ্ছে, আমার পা, আমার বাকি অংশ হাতের সেগুলো কিন্তু কাজ করছে না, তাই তো? তাহলে এই যে বাচ্চাটার মধ্যে কি আসলো, একটা প্রথমে সে জেনারেল একটা আইডিয়া পেলো যে কোনো জিনিসকে হাত দিয়ে ধরতে হয়, এটা জেনারেল আইডিয়া। তারপর স্পেসিফিক কি, যে ছোট্ট জিনিসটাকে ওই 2টো আঙ্গুল দিয়ে ধরলে যথেষ্ট, আমার বাকি 3টে আঙ্গুলকে আমি রেস্ট করাতে পারি। তো এইটাই হচ্ছে সাধারণ থেকে বিশেষের দিকে যাওয়া, ফ্রম জেনারেল টু স্পেসিফিক। এটাকে মোটর ডেভেলপমেন্ট বলে। ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের মধ্যে রয়েছে যে প্রথমে রংটা সে চিনছে, তারপর সে রংটাকে সে ব্যবহার করতে শিখছে। এখানে দেখো, এই বাচ্চাটার মধ্যে ইমোশনাল সমস্ত রকমের যে ডেভেলপমেন্টগুলো, কখনো হাসছে, কখনো ভয় পাচ্ছে, কখনো রেগে যাচ্ছে, কাঁদছে, ওকে? তো এই বিষয়গুলো কিন্তু এখানে কাজ করে। এইটা মেনলি দেওয়া হচ্ছে এই বিষয়টা বোঝানোর জন্য, যে প্রথমে তার দুটো হাতকে সে ব্যবহার করছে একটা জিনিসকে ধরার জন্য, সেটা পারলে এক হাতে ধরতে পারতো, কিন্তু সে জানে না, সে যেহেতু বুঝতে পারছে না, এইবার সে বারবার ধরতে ধরতে তার 6 মাসের মধ্যে একটা ডেভেলপমেন্ট হয়েছে, ফ্রম 12 মান্থস টু 18 মান্থস, যে এবার আমি এই ছোট জিনিসটাকে 2টো আঙ্গুল দিয়ে ধরে নিতে পারবো, আমার বাকি হাতের অংশগুলোকে কাজে না লাগালেও চলবে। এই যে দেখো, এখানে লেখা আছে, শিশুরা প্রথমে পুরো হাত নাড়ায়, পরে নির্দিষ্ট বস্তু ধরতে শেখে, ঠিক আছে? এরপরে কি, খুবই ইম্পর্টেন্ট একটা অংশ, খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ, যেটা থেকে প্রায় প্রশ্ন আসে, এবং আমরা যখন পিওয়াইকিউ করবো দেখবে এইটার নিয়েও কোয়েশ্চেন কিন্তু রয়েছে। এটা নিয়ে প্রায় কোয়েশ্চেন আসে, ডাব্লিউবি টেট বলো, সিটেট বলো, বা অন্যান্য রাজ্যের টেট বলো। মস্তক পদ নীতি বা সেফালোকোডাল প্রিন্সিপাল। সেফালোকোডাল প্রিন্সিপাল বা মস্তক পদনীতি কি? এটা মাথা থেকে পায়ের দিকে বিকাশ ঘটে। কি করে এটা মাথা থেকে পায়ের দিকে বিকাশ ঘটবে?
কি করে ঘটবে দেখো, প্রথমে বাচ্চাটা কি আছে, বাচ্চাটা উম্মের মধ্যে রয়েছে, ফেটাসে রয়েছে, তাহলে তার কিন্তু সেখানে প্রথমে কি ব্রেনের ডেভেলপমেন্টটা সেখানে প্রথমে হচ্ছে, ঠিক আছে। এবার ইনফ্যান্ট সময়ে সে যখন শিশু, তখন তার মাথাটা কন্ট্রোল করাটা সে শিখছে, অর্থাৎ মাথাটা ঘোরাচ্ছে ডান দিক বাঁ দিক, মাথাটা ঘোরাচ্ছে। তারপরে সে বসতে শিখছে, মানে মাথার পর তারপর তার ধীরে ধীরে নিচের বডি, পা কিন্তু এখন কাজ করছে না, তার পা কিন্তু হাঁটতে পারছে না এখন, সে মাথার পরে তার বডিটা কাজ করছে। তারপর সে কি করছে, একটু দাঁড়াতে শিখছে ধরে ধরে, অর্থাৎ তার পা এবার কাজ করতে শুরু করছে, এরপরে হাঁটতে শিখছে বা দৌড়াতে শিখছে। এইটাকেই বলছে সেফালোকোডাল, যেখানে ডেভেলপমেন্টটা, যেখানে বিকাশটা কি করবে, যেখানে বিকাশটা মাথা থেকে গোটা শরীর বেয়ে পায়ের দিকে আস্তে আস্তে এগোবে। অর্থাৎ প্রথমে মাথার বিকাশ হলো, তারপরে বডি, তারপরে লোয়ার বডি, তারপরে পা। বোঝা গেল এই বিষয়টা, কারো বুঝতে অসুবিধা নেই। প্রথমে মাথা নিয়ন্ত্রণ করতে শেখে, তারপরে হাঁটতে শেখে। এখানে ছবির মাধ্যমে বিষয়টাকে কিন্তু বোঝানো হয়েছে। এটা পরীক্ষায় আসে, কিন্তু খুব আসে এটা। আর এই যে এটা প্রক্সিমা ডিস্টাল, প্রক্সিমা ডিস্টাল প্রিন্সিপালটা কি সেটা একবার দেখে নাও। প্রক্সিমা ডিস্টাল মানে নিকট দুর্নীতি বা নৈকট্য, নৈকট্য কোথাও দেখবে নিকট, প্রক্সিমা ডিস্টাল এটা মনে রাখবে। প্রক্সিমা ডিস্টালটা কি, যেটা হচ্ছে কেন্দ্র থেকে পেরিফেরির দিকে ঘোরে। কিভাবে দেখো, প্রক্সিমা ডিস্টাল ডেভেলপমেন্ট গ্রোথ আউটওয়ার্ড ফ্রম দ্য সেন্টার, ফ্রম দ্য সেন্টার, আউটওয়ার্ড ফ্রম দ্য সেন্টার মানে কি, কেন্দ্র থেকে চতুর্দিকে ঘুরছে। কিভাবে, ফ্রম কোর টু এক্সট্রিমিটিস, কিরকম, ডাইরেকশন অফ দ্য গ্রোথ অ্যান্ড কন্ট্রোল, ট্রাঙ্কস অ্যান্ড স্পাইন, এই যে অংশটা, এই যে অংশটা, এটা কি, ওর তো মধ্য বডি, এর তো মধ্য বডি। সে যখন মাথাটাও হিলাচ্ছে তখন তার স্পাইনটা কাজ করছে, সে যখন বসছে তখন তার স্পাইনটা কাজ করছে, সে যখন হাঁটছে তখনও তার স্পাইনটা কাজ করছে। স্পাইন যার সোজা নেই, মেরুদণ্ড যার সোজা হবে না, সে তো হাঁটতেও পারবে না, সে তো বসতেও পারবে না, সে তাকে শুয়ে থাকতে হবে। সেই জন্য এখানে এটা বোঝানোর জন্য এই ছবিটা এখানে তোমাদেরকে দিয়েছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। যেখানে কি বলছে, প্রথমে কাঁধ নিয়ন্ত্রণ, পরে আঙ্গুল নিয়ন্ত্রণ, এগুলো সমস্তটাই কি স্নায়ুর মাধ্যমে হচ্ছে। অর্থাৎ মেইন যে স্পাইনটা রয়েছে সেখান থেকে কিন্তু নিয়ন্ত্রণটা হচ্ছে। তারা এই দুটো জিনিস মনে রাখবে। প্রক্সিমা ডিস্টালটা কি, যেটা মাথা থেকে পায়ের দিকে আসবে ডেভেলপমেন্টটা, উপর থেকে নিচ। আর প্রক্সিমা ডিস্টালটা কি, কেন্দ্র থেকে চারিদিকে। বোঝা গেল? চলে আসি পরের নম্বরে। পরিপক্কতা ও শিক্ষণ উভয়ই গুরুত্বপূর্ণ। পরিপক্কতা, ম্যাচুরিটি প্লাস লার্নিং, মানে 5 বছর বয়সে আমি যা পড়েছি, আমার হয়ে গেছে জীবনে পড়াশুনো, তাই কিন্তু হবে না। উচ্চশিক্ষা নিতে হবে, উচ্চশিক্ষা না নিতে গেলে জীবন কিন্তু উচিত শিক্ষা দিয়ে দেবে, ঠিক আছে। তো 5 থেকে 5-এর সময় তুমি যা ছিলে, 15তে একটু ম্যাচিওর হয়েছো, তাহলে এখানে তোমার লার্নিংয়ের লেভেলটা যা ছিল, নিশ্চয়ই এখানে লার্নিংয়ের লেভেলটা বেড়েছে, তাই তো। তো এটাকেই বলা হচ্ছে ডেভেলপমেন্ট। অর্থাৎ ডেভেলপমেন্ট হচ্ছে গ্রোথ, লার্নিং, এই সমস্ত কিছুর একটা মিলন ক্ষেত্র বা অংশ। বুঝতে আশা করি অসুবিধা নেই। এবারে একটা জিনিসে আসবো, সেটা হচ্ছে যেটা না পড়লেই নয়, সেটা পড়তেই হবে। সেটা হচ্ছে এই যে ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট করে এতক্ষণ ধরে যে কথা বলছি, সেই ডেভেলপমেন্টের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে বংশগতি এবং এনভায়রনমেন্ট। অর্থাৎ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, বংশগতি এবং পরিবেশ। দেখে নিই বংশগতিটা কি। আমি কোন ফ্যামিলিতে জন্মেছি, আমার ফ্যামিলি, আমার ইনহেরিটেন্স, আমার বাবা মা, আমার বাড়ির অন্যান্য যারা রয়েছে, যাদের জেনেটিক্যাল, যাদের সাথে আমার রিলেশন রয়েছে, সেটা হচ্ছে আমার হেরিডিটি। আর এনভায়রনমেন্টকে আমি কোন পরিবেশ আছে, কিছুক্ষণ আগে বললাম যে হেরিডিটি সেম, দুটো বাচ্চারই সেম, দুটো বাচ্চা যমজ, কিন্তু একজন অন্ধ্রপ্রদেশে বড় হয়েছে, একজন পশ্চিমবঙ্গে বড় হয়েছে, দুজনের কালচার আলাদা, দুজনের শিক্ষা আলাদা, দুজনের কোয়ালিটিও আলাদা। তখন কি হলো, তখন কি হলো, তখন কি তাদের মধ্যে কিন্তু পার্থক্য, একটা জেনারেলি পার্থক্য তৈরি হয়ে গেছে। তো এই হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট কিভাবে আমাদের গঠনকে তৈরি করছে দেখো। সবার প্রথমে এই যে বাঁদিকে, ফটোটার বাঁদিকে লেফট সাইডে দেখো, আর এটা রাইট সাইড দেখো। এটা ধরে নাও এটা হচ্ছে একটা ফ্যামিলির ফটো, যেখানে বাচ্চাটার বাবা মা রয়েছে। আর এটা হচ্ছে একটা ক্লাসরুমের ফটো, বা একটা বলতে পারো স্কুলের ফটো। এটা হচ্ছে একটা পার্কের ফটো, ঠিক আছে। 3টা ফটো রয়েছে। তাহলে এখানে হেরিডিটি কোনটা বলবো, হেরিডিটি হচ্ছে লেফট সাইডটা, যেখানে বাবা মা রয়েছে। অর্থাৎ বাবা মা দেখতে কেমন তার উপর নির্ভর করছে সেই বাচ্চাটা কেমন দেখতে হবে। বাবা মার হাইট কেমন তার উপর নির্ভর করছে বাচ্চাটার কেমন হাইট হবে। বাবা মার ভোকাল কেমন তার উপর নির্ভর করছে বাচ্চাটার কেমন ভোকাল হবে। তার পাশাপাশি বাবা মা কোন ব্যাকগ্রাউন্ডে রয়েছে, বা তাদের ফিজিক্যাল ইকোনমিক্যাল কি ব্যাকগ্রাউন্ড রয়েছে, সেই পরিমাপেই সেই বাচ্চাটাও কিন্তু তার শৈশব এবং কৈশোর এবং তার পরবর্তীকালে জীবনটা, সেই জিনিসটা কিন্তু সে পাবে। আর ক্লাসরুমে কি, ক্লাসরুমে কিন্তু এখানে 50টা বাচ্চা থাকলে 50টা আলাদা আলাদা ফ্যামিলি থেকে এসছে, আলাদা আলাদা হেরিডিটি থেকে এসছে। তাহলে এখানে তার মধ্যে কি আসছে,
সোশ্যালাইজেশন আসছে, অর্থাৎ এটা এনভায়রনমেন্ট, এই পরিবেশটা যেটা স্কুল দেয়, এই পরিবেশটা যেটা পার্ক দেয়, যেটা বিদ্যালয় দেয়, যেটা সমাজ দেয়, যেটা সংস্কৃতি দেয়, সে সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে একটা বাচ্চার ডেভেলপমেন্টে কাজ করছে। তাই এখানে কি লেখা আছে, গ্রোথ অ্যান্ড লার্নিং আর শেপড বাই বোথ নেচার অ্যান্ড নেচার। এখানে নেচার আর নেচারের মধ্যে একটা ফ্যামিলি নেচার, এই যে এই নেচার হেরিডিটি, একটা এই নেচার এনভায়রনমেন্ট। বুঝে গেছে? দুটোই কিন্তু এখানে কাজ করে একটা বাচ্চার ডেভেলপমেন্টের ক্ষেত্রে। এবার দেখবে যার হেরিডিটি, যে ফ্যামিলি থেকে সেরকম সাপোর্ট পাচ্ছে না, সে সঠিক খাওয়া দাওয়া পাচ্ছে না, সঠিক পড়ার পোশাক পাচ্ছে না, তার ডেভেলপমেন্টটা অনেক স্লো হয়ে যায়। আবার যে সব কিছু পাচ্ছে, তার দেখবে ডেভেলপমেন্টটা অনেকটাই দ্রুত গতিতে ত্বরান্বিত হতে থাকে। বাকি সে স্কুল পার্কে তো সেম জিনিসই পাচ্ছে, দেখবে কোনো কোনো বাচ্চা খুব তাড়াতাড়ি হাঁপিয়ে যাচ্ছে, তাহলে তার বুঝতে হবে পুষ্টিগত সুষম খাদ্যের অভাব রয়েছে এই বিষয়টা, তার স্বাস্থ্য ঠিক নেই। কোনো কোনো বাচ্চা দেখবে ভালো করে সে শিক্ষাটা পায়নি, বা ভালো করে সে স্কুল যেতে পারছে না, ডেলি তাকে স্কুল নিয়ে যাওয়ার লোক নেই, কারণ তার বাবা মা সকালেই কাজে চলে যায়, তো তার শিক্ষাটা ব্যাহত হচ্ছে। ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু দেখতে হবে। উপযুক্ত শিক্ষণ দিতে হবে, বিদ্যালয়ের পরিবেশ ভালো রাখতে হবে, স্বাস্থ্য ঠিক রাখতে হবে, শারীরিক এবং মানসিক স্বাস্থ্য রাখতে হবে, শিক্ষাগত গুরুত্ব দেখতে হবে। এবং একজন শিক্ষক কি করবেন, একজন শিক্ষকের গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ব্যক্তিগত পার্থক্যকে বুঝতে হবে। মানে ব্যক্তিগত পার্থক্য কি, সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস, ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস। ঠিক আছে, ব্যক্তিগত পার্থক্য মানে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস। এইটা করলে কি হবে, এইটা করলে হচ্ছে একটা বাচ্চা খুব আনন্দিত হবে। কিভাবে, তুমি ক্লাসে আছো, তুমি সবসময় শুধু তাকেই প্রশ্ন ধরছো, যে ক্লাসের ফার্স্ট বয় বা ফার্স্ট গার্ল যে খুব ভালো পারে তাকেই প্রশ্ন করছো, বাকি যারা পারছে না তাদেরকে তুমি সবসময় হেয় করছো, অপমান করছো। তাহলে কিন্তু বাচ্চাদের মধ্যে একটা কি বিরূপ প্রতিক্রিয়া তৈরি হবে। তুমি প্রত্যেককে পার্টিসিপেট করাও, তাহলে প্রত্যেকটা বাচ্চার মধ্যে একটা কি উদ্যম জাগবে, তারা খুশি হবে এবং তারা করতে চাইবে। শিশুকেন্দ্রিক শিক্ষা দিতে হবে, যেটা বর্তমান শিক্ষা কেন্দ্র বা শিক্ষা ব্যবস্থা, সেটা তো অবশ্যই চাইল্ড সেন্ট্রিক এডুকেশন। বিকাশের স্তর অনুযায়ী পাঠদান করতে হবে, ইতিবাচক পরিবেশ তৈরি করতে হবে, শিশুর আগ্রহ এবং সামর্থ্য বিবেচনা করতে হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের আজকের মূল ক্লাসের বিষয়বস্তু ছিল। এবার আমরা কিছু চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন আনসার করব, যেগুলো সিটেট পরীক্ষা এবং অন্যান্য রাজ্যে টেট পরীক্ষাতে এসছে। চটপট করবে, এটা একদমই ফটাফট আমরা অ্যান্সার করব, এটাতে বেশি সময় আমরা নেব না কিন্তু। ঠিক আছে, দেখো কি বলেছে এখানে, বলেছে সামগ্রিকভাবে বিকাশের ধারণা বলতে কি বোঝায়। সামগ্রিকভাবে বিকাশের ধারণা, ইমোশনাল ডেভেলপমেন্ট, ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট, ফিজিক্যাল ডেভেলপমেন্ট নাকি সোশ্যাল ডেভেলপমেন্ট। আমরা পড়লাম না, আমরা প্রাক্ষবিক বিকাশ, দৈহিক বিকাশ, সামাজিক বিকাশ, এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা, কিন্তু যখন বাচ্চাটার মধ্যে ইন্টেলেকচুয়াল বা বৌদ্ধিক বিকাশ হবে, সেটাই হচ্ছে যেটাকে আমরা বলেছিলাম যে কগনিটিভ, কগনিশন, যদি কগনিটিভ থাকে কগনিটিভটাই করতে হবে। সো অপশন নাম্বার বি হচ্ছে এখানে সঠিক উত্তর। নিচে কমেন্ট সেকশনে জানাবে কিন্তু। ঠিক আছে, প্রত্যেকদিন রাত্রে 8টা থেকে ক্লাসগুলো কিন্তু হচ্ছে, আমাদের হতে থাকবে, কেউ ক্লাসগুলো মিস করো না। এই সেশনটা যদি তোমরা ঠিকঠাক করে করো, তোমাদের পেডাগজির ভয় থাকবে না, এটুকু আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি। পেডাগজির কোয়েশ্চেন দেখলে তোমরা চটপট অ্যান্সার করে নিতে পারবে। আচ্ছা, নেক্সট দেখবো, যে শিখন তত্ত্বটি সম্পূর্ণ ও শুধুমাত্র আচরণের পর্যবেক্ষণের সঙ্গেই সম্পর্কিত, অর্থাৎ অবজারভেবল বিহেভিয়ার, যেটা আমি অবজার্ভ করব, পর্যবেক্ষণ করার মাধ্যমে দেখতে পাবো, সেটা কি। সিটের 2011-তে এসছে। জ্ঞানমূলক মানে কগনিটিভিস্ট, ডেভেলপমেন্ট, আচরণ নাকি গঠনগত। সঠিক উত্তর কি হবে, সঠিক উত্তর হবে আচরণগত। কেন, কারণ যে বিহেভিয়ারটা আমি দেখতে পাচ্ছি বাইরে থেকে। ঠিক আছে, সো অপশন নাম্বার সি হচ্ছে এখানে সঠিক উত্তর। একটি শিশুর বিকাশের নীতি সম্পর্কিত জ্ঞান শিক্ষককে সাহায্য করে। সিটের 2011। একটি শিশুর বিকাশের নীতি সম্পর্কিত জ্ঞান শিক্ষককে সাহায্য করে কি, শিক্ষার্থীর সামাজিক অবস্থা চিহ্নিত করতে, শিক্ষার্থীর অর্থনৈতিক অবস্থা চিহ্নিত করতে, কেন শিক্ষার্থীকে শিক্ষাদান করা হবে তার যুক্তিসহ ব্যাখ্যা করা, নাকি শিক্ষার্থীদের সামনে বিভিন্ন শিখন কৌশল উপস্থাপন করা। মনে রাখতে হবে একটা বাচ্চাকে অ্যাক্টিভ পার্টিসিপেন্ট বানাতে হবে, অ্যাক্টিভ পার্টিসিপেন্টস। ঠিক আছে, তাহলে তাদের সামনে যখন আমি বিভিন্ন শিখন কৌশল উপস্থাপন করব, সেটাই হবে আমাদের মূল বিষয়। নেক্সট, বিকাশ প্রক্রিয়া শুরু হয় সিটেট জানুয়ারি 2012। কিছুক্ষণ আগে পড়লাম, প্রিন্যাটাল মানে জন্মের আগে থেকেই, শৈশবকাল থেকে, প্রথম বাল্যকাল থেকে না উত্তর বাল্যকাল, কিছুক্ষণ আগেই পড়লাম, আশা করি বেশি সময় লাগবে না। সঠিক উত্তর প্রিন্যাটাল, অপশন নাম্বার এ। মনোবিদ পিঁয়াজের প্রজ্ঞামূলক বিকাশের যে স্তরে বস্তুর স্থায়িত্ব সম্পর্কে
শিশুর চেতনার অভাব হয়। যেহেতু বিকাশ নিয়েছে তাই এই প্রশ্নটা এখানে রেখেছি। তো এই পিয়াজের প্রজ্ঞামূলক জ্ঞান তত্ত্ব আমরা জানবো, ভালো করে আরো ডিটেলসে পড়বো। তো এখানে অ্যান্সারটা আমি নিয়ে নিচ্ছি। সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি, সংবেদন সঞ্চালন স্তর। একবার বলে দিই এদের বয়সটা কি থাকে, বয়সের স্টেজ। সংবেদন সঞ্চালন 0 থেকে 2 বছর বয়স থাকে। প্রাক সক্রিয়তা স্তর থাকে 2 থেকে 7 বছর বয়স। তারপর মূর্ত সক্রিয়তা থাকে 7 থেকে 11, আর এটা থাকে 11+। 80 নম্বর 6, একজন শিক্ষক হিসেবে আপনি আপনার শিক্ষার্থীর সমস্যা সমাধানের দক্ষতাকে সহজভাবে করবেন। সিটেট ফেব্রুয়ারি 2022 কিভাবে করবেন? তাকে ভয় দেখাবেন, মানসিক চাপ প্রয়োগ করবেন, বিষয়বস্তু মুখস্থ করিয়ে দেবেন, না কি করবেন? সঠিক উত্তর, তাকে আমি সবসময় কি করব, অ্যাক্টিভ পার্টিসিপেন্ট বানাবো, তার ব্রেন স্টর্মিংটা করাবো, তার যাতে মস্তিষ্ক আরও অনেক বেশি কার্য করতে পারে, কার্য করার ক্ষমতা তৈরি করতে পারে, সেই বিষয়গুলো কিন্তু আমি করব। সো অপশন নাম্বার ডি হচ্ছে এখানে আমাদের কারেক্ট অ্যান্সার। নিম্নলিখিত কোন জোরটি সঠিক? সিটেট জুলাই 2013, দৈহিক বিকাশ পরিবেশ, প্রজ্ঞামূলক বিকাশ পরিণমন, সামাজিক বিকাশ পরিবেশ, প্রাক্ষবিক বিকাশ পরিণমন। সোশ্যাল ডেভেলপমেন্ট মানুষের কোথায় হবে? যখন সে সোসাইটিতে মিশবে, অর্থাৎ পরিবেশে মিশবে। সো অপশন নাম্বার সিটা হচ্ছে এখানে সঠিক। নেক্সটে আসবো, নিম্নলিখিত সমস্ত তথ্য নির্দেশ করে যে একটি শিশু সামাজিক ও মানসিকভাবে একটি ক্লাসের জন্য উপযুক্ত যদি না বলেছে, অর্থাৎ এক্সেপ্ট এই শব্দগুলো ব্যবহার করার মাধ্যমে কি হয়, গোটা প্রশ্নের মানাটা চেঞ্জ হয়ে যায়। তো নিম্নলিখিত সমস্ত তথ্য নির্দেশ করে যে একটি শিশু মানসিক ও সামাজিকভাবে একটি ক্লাসের জন্য উপযুক্ত যদি না তার মধ্যে কি থাকে, সহপাঠীদের সঙ্গে ভালো সম্পর্ক, সমস্যাপূর্ণ চ্যালেঞ্জিং কাজের মোকাবিলা করতে পারা, নিজের রাগ ও আনন্দের প্রকাশে নিয়ন্ত্রণ করতে পারা, সহপাঠীদের সঙ্গে প্রতিযোগিতায় অংশ নিতে পারে। তাহলে সঠিক উত্তর হচ্ছে, যেহেতু না বলেছে, অপশন নাম্বার ডি, প্রতিযোগিতায় অংশ নিতে পারে। নেক্সট, নিচের কোন বিবৃতিটির একটি শিশুর বিকাশে পরিবেশের ভূমিকাকে সমর্থন করে? সিটেট জুলাই 2013। অপশনগুলো ভালো করে দেখে নাও। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে বিগত কয়েক দশকে শিক্ষার্থীর আইকিউ টেস্টের নম্বরগুলি ক্রমাগত বৃদ্ধি। আচ্ছা, আইকিউটা কি? আইকিউ হচ্ছে ইন্টেলিজেন্ট কোশেন্ট। এই আইকিউটা কোথা থেকে এলো? এই আইকিউটা হচ্ছে লুইস টারম্যান, আমি টারম্যান শুধু লিখছি, লুইস টারম্যান। আইকিউ এর একটা আলাদা ক্লাস আমরা করব কিন্তু অবশ্যই, ঠিক আছে? তিনি কিন্তু করেছেন, শোধন করেছিলেন, এবং প্রথম এটা করেছিলেন আলফ্রেড বিনে। এই নামটা কিন্তু মনে রাখতে হবে, আলফ্রেড বিনে এটা করেছেন, ঠিক আছে? নেক্সট আমরা আসবো, নিচের কোন বিবৃতিটি শিক্ষার্থীর বিকাশে বংশগত এবং পরিবেশের ভূমিকা সম্পর্কে সঠিক? শিক্ষাগতির বংশগতি এবং পরিবেশ, যেটা আমরা কিছুক্ষণ আগে পড়লাম, হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, এটার ক্ষেত্রে সঠিক কোনটা বলতে হবে। এটা এসেছিল সিটেট ফেব্রুয়ারি 2014-তে। অপশনসগুলো আমি আর পড়ছি না, সঠিক উত্তরটা কি হবে সেটা তোমরা নিচে কমেন্ট সেকশনে জানাও, এ বি সি নাকি ডি। সঠিক উত্তর, বংশগতি ও পরিবেশের প্রভাব বিভিন্ন স্থানের উপর নির্ভরশীল। যেরকম আমরা বললাম যে একই বাড়ির বাচ্চা কিন্তু অন্ধ্রপ্রদেশ আর পশ্চিমবঙ্গ, তাহলে আলাদা আলাদা পরিবেশ পেলো, তাহলে তাদের প্রভাবটা আলাদা আলাদা হবে। আসবে 11, বিমূর্ত বিজ্ঞান ভিত্তিক। বিমূর্তটা আগে জানবো আমরা, বিমূর্তটা কি জিনিস? বিমূর্ত হচ্ছে যেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, অর্থাৎ যেটার কোনো বাহ্যিক রূপ নেই, যেটার কোনো বাহ্যিক চেহারা নেই, সেটা হচ্ছে বিমূর্ত, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। এই বিমূর্ত বিজ্ঞান ভিত্তিক চিন্তন ক্ষমতার বিকাশ যে স্তরের বৈশিষ্ট্য তা হলো কি হবে? সঠিক উত্তর হচ্ছে যৌক্তিক সক্রিয়তা স্তর। আমরা পড়বো, আমরা কগনিটিভ ডেভেলপমেন্টটা পড়বো, তখন এগুলো বিষয়কে আরো ডিটেলসে জানতে পারবো। প্রাক সক্রিয়তা স্তরে শিশুর যে প্রজ্ঞামূলক বিকাশ ঘটে সেটা কি? এটা ছিল সিটেট ফেব্রুয়ারি 2016-তে। সেটা কি হবে? অপশনসগুলো, বিমূর্ত চিন্তন ক্ষমতার বিকাশ, হাইপোথেটিক ডিডাকটিভ চিন্তন, লক্ষ্যের অভিমুখে বিকাশে অগ্রগতি, নাকি বিভিন্ন ধারণা চিন্তনে বিকাশ। সঠিক উত্তর অপশন নাম্বার ডি, বিভিন্ন ধারণা চিন্তনে বিকাশ। এরপরে আসবো, নিম্নলিখিত কোন বিবৃতিটি বিকাশ সম্পর্কে সঠিক? বলো, এটা তো তোমরা পারবে। এটা এসেছিল সিটেট ফেব্রুয়ারি 2016-তে। বিকাশ সম্পর্কে সঠিক কোনটা? বিকাশ একটি সরলরেখায় বিকাশশীল, নাকি বি, না সি, না ডি? সঠিক উত্তর হবে
অপশন নাম্বার সি, বিকাশ কিন্তু ব্যক্তি বিশেষে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। আজকে ক্লাসেই পড়লাম, অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। মধ্যবর্তী বাল্যকাল যেটা মিডল চাইল্ডহুড, আনুমানিক সময়সীমা কত হতে পারে? আমরা কি বললাম? ইনফ্যান্সি, তারপরে প্রাক বাল্যকাল, তারপর মধ্যবর্তী বাল্যকাল, তারপর কৈশোর, তারপর তো রয়েছে অ্যাডাল্টহুড, প্রাপ্তবয়স্কতা ইত্যাদি। জন্ম থেকে 2 বছর যেটা রয়েছে সেটা হচ্ছে শৈশব, যেটা 10 বছরের বেশি রয়েছে সেটা হচ্ছে কৈশোর, 2 থেকে 6 হচ্ছে প্রাক বাল্যকাল, সরি মধ্য নয়, প্রাক বাল্যকাল, আর মধ্য বাল্যকাল হচ্ছে অপশন নাম্বার ডি। নেক্সট আসবো, বিকাশের প্রত্যেকটি স্তরের সামাজিক চাহিদা বলতে বোঝায় সিটেট জানুয়ারি 2022, বিকাশের কার্যাবলী, বিকাশের প্রয়োজনীয়তা, বিকাশের ঝুঁকি নাকি বিকাশের স্থান? বিকাশের কার্যাবলী, সামাজিক চাহিদা যেহেতু বলেছে। নেক্সটে আসবো, নিচের কোনটি বিকাশের নীতি নয় সিটেট জুলাই 2019? কোনটা বিকাশের নীতি নয়? বিকাশ ধারাবাহিকভাবে মেনে চলে, এটা অবশ্যই নীতি। নির্দিষ্ট সময় পরে বিকাশ সম্পন্ন হয়, এটা নির্দিষ্ট নীতি। ব্যক্তিভেদে বিকাশের হার ভিন্ন হয়, কিন্তু যেটা নয় সেটা হচ্ছে জন্মের সময় বিকাশের ধারা প্রকৃতি নির্ধারিত হয়। মানে বলে না যে জন্মের সময় বলে দেওয়া যাবে যে ও কি কতটা কি করতে পারবে, এটা কখনোই বলা যায় না। অপশন নাম্বার সি। ড্যাশ মাস বয়স থেকে বেশিরভাগ শিশু শব্দ সাজিয়ে বাক্য তৈরি করতে পারে? কত মাস বয়স থেকে শব্দ সাজিয়ে বাক্য তৈরি করতে পারে? 18 থেকে 24 মানে 1.5 থেকে 2 বছর, 24 থেকে 30 মানে 2 থেকে 2.5 বছর, 30 থেকে 36 মানে 2.5 থেকে 3 বছর, নাকি 12 এবং 18? কারেক্ট অ্যান্সারটা কি হবে? কারেক্ট অ্যান্সার হবে 1.5 থেকে 2 বছর বয়সের মধ্যেই বাচ্চারা কিন্তু বাক্য রচনা করতে শিখে যায়। ব্যক্তিভেদে বিকাশের পার্থক্য বোঝার গুরুত্ব হলো সিটেট জুলাই 2019। ব্যক্তিভেদে পরিবেশের নিয়ন্ত্রকগুলি সম্পর্কে অবগত হওয়া, দেহ ও মস্তিষ্কের পরিণামন সম্পর্কে ধারণা, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত বৈশিষ্ট্যের পাশাপাশি পরিবেশগত নিয়ন্ত্রক এবং তাদের আত্মসম্পর্ক, নাকি অপশন নাম্বার ডি? সঠিক উত্তর অপশন ডি, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত বৈশিষ্ট্যের অনুধাবন, যা ব্যক্তিকে বিশেষভাবে জীবন শুরু করতে সাহায্য করে। এটা হচ্ছে ব্যক্তিভেদে বিকাশের পার্থক্য বোঝার গুরুত্ব, যেখানে আমাদের আসবে হচ্ছে হেরিডিটি, যেখান থেকে সহজাতভাবে কোনো কিছু আসে সেই বিষয়গুলো কিন্তু রয়েছে। মূর্ত সক্রিয়তা স্তর, কংক্রিট অপারেশনাল স্টেজ, এর প্রধান বৈশিষ্ট্যটা কি হবে? দেখো, মূর্ত সক্রিয়তা স্তর মানে কি, মানে বস্তুর বৈশিষ্ট্য সংরক্ষণ, যেখানে বস্তুটা কেমন কি কি রয়েছে সেগুলো, এবং এটা বয়সটা হচ্ছে 7 to 11, এই বয়সের মধ্যে রয়েছে। সঠিক উত্তর সংরক্ষণে সমর্থ হওয়া, এবিলিটি টু কনজিউম। নিম্নলিখিত কোন বিবৃতিটি বিকাশের নীতি সম্পর্কে ভুল? বিকাশের নীতি, আজকের ক্লাসের টপিক, বিকাশের নীতি সম্পর্কে ভুল কোনটা রয়েছে? সঠিক উত্তর প্রথমটাই। দেখো, বিকাশ একটি পরিমাণগত প্রক্রিয়া যা পরিমাপ করা যায়। পরিমাপ তো করা যায় না বিকাশকে, বিকাশ তো পরিমাপযোগ্য নয়, বিকাশ তো কোয়ালিটেটিভ, নট কোয়ান্টিটেটিভ। ঠিক আছে, অপশন নাম্বার এ। মনোবিজ্ঞানী পিঁয়াজে অর্জিত তথ্যসমূহের একক সংগঠনের ক্ষেত্রে মেন্টাল স্ট্রাকচার বোঝাতে কোন শব্দটি ব্যবহার করেছেন? সিটেট সেপ্টেম্বর 2015। সঠিক উত্তর হচ্ছে স্কিমা, আজকে বলেছিলাম, যেটা হচ্ছে আর্ট বার্টলে এর হচ্ছে উদ্ভাবক স্কিমার, অপশন নাম্বার ডি। এরপর, বাল্যকালীন বিকাশ বলতে কি বোঝায়? সিটেট জানুয়ারি 2020। শুধুমাত্র পরিমাণগত পরিবর্তন, বিশৃঙ্খল, অসংলগ্ন, ধীর, পরিমাপযোগ্য, নাকি বহুস্তরীয় ও জটিল? বাল্যকালীন বিকাশ, দেখো, যার মধ্যে বাল্যকালে কি কি থাকছে? শারীরিক বিকাশ হবে, বাচ্চাটার মানসিক বিকাশ হবে, বাচ্চাটার সামাজিক বিকাশ হবে, বাচ্চাটার বৌদ্ধিক বিকাশও হবে, ইমোশনাল, সবই হবে। তাহলে এটা বহুস্তরীয় এবং জটিল, অপশন নাম্বার ডি। নেক্সট আসি নাম্বার 23। নিচের কোন বৈশিষ্ট্যটি ভাইগটস্কির মত অনুসারে বিকাশ ও শিক্ষণের মধ্যে পারস্পরিক সম্পর্কযুক্ত? সিটেট ডিসেম্বর 2021 প্রশ্ন। ভাইগটস্কির বলেছিলাম যে সামাজিক যে তত্ত্বটা রয়েছে, যেখানে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট আমরা পড়বো, আমরা স্ক্যাফোল্ডিং পড়বো, ঠিক আছে, এই দুটো আমরা ভালো করে পড়বো।
তাহলে এখানে সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি, বিকাশের আগে শিখানো হয়। লার্নিং এবং লার্নিংয়ের সাথে ডেভেলপমেন্ট। কিভাবে? প্রথমে আমি সাইকেল চালানো শিখেছি, প্রথমে আমার লার্নিংটা হয়েছে, তাই তো, সেটা একটা, তারপরে আমার বিকাশ হলো, এবং তারপরে সেখান থেকে আমি বাইক চালানো শিখলাম, তো আমার এই সাইকেল চালানোর লার্নিংটা আগে ছিল, এটাকে আমি বিকাশে ব্যবহার করলাম পরবর্তী বিকাশে, এই বিষয়গুলো। ড্যাশ এবং ড্যাশের মিথস্ক্রিয়ার ফল বিকাশের অগ্রগতি ও বহিঃপ্রকাশ। কোন দুটার মিথস্ক্রিয়া হয়? কিছুক্ষণ আগে বললাম, হেরিডিটি আর এনভায়রনমেন্ট দুটো মিলে করে, অর্থাৎ বংশগতি ও পরিবেশ, অপশন নাম্বার সি। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 25, সিটেট জানুয়ারি 2022-এর প্রশ্ন, বিকাশ হলো কি? এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকছে, এটার অ্যান্সার আমি করে দিচ্ছি না, এটা নিচে কমেন্ট সেকশনে প্রত্যেকে জানাবে। যারা ক্লাসটা করছে কেমন হচ্ছে ক্লাসটা বলবে। এই ধরনের ক্লাস আমরা ডেইলি নিয়ে আসছি এখন থেকে রাত্রি 8টা থেকে, তোমাদের প্রত্যেকের টেট পরীক্ষার প্রস্তুতির জন্য। যাদের টেট পরীক্ষা নিয়ে প্রবলেম রয়েছে, যাদের এই পেডাগজি নিয়ে প্রবলেম রয়েছে, তাদের পেডাগজি নিয়ে প্রবলেম কিন্তু আর থাকবে না। নিচে তোমরা কমেন্ট সেকশনে জানাবে এটার অংশ। এবং যারা যারা আমাদের ব্যাচে এনরোল করতে চাইছো তাদের জন্য তথ্য দিয়ে দিই, আমাদের প্রাইমারি টেটের ব্যাচ চলছে, আপার প্রাইমারি টেটের ব্যাচ চলছে। দুটো ব্যাচে ইন সার্ভিসরাও কিন্তু জয়েন করতে পারবেন, সিলেবাস সেম রয়েছে, টেটের সিলেবাস একই রয়েছে, 150 নম্বরের পরীক্ষা দিতে হবে। আপনারাও চাইলে জয়েন করতে পারেন, ফ্রেশারও জয়েন করতে পারো, প্রত্যেকে জয়েন করতে পারো। যেই ব্যাচে জয়েন হও না কেন, আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার 9564345236-এ তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। প্রাইমারি টেট ব্যাচের ফিস 999, এটা ওয়ান টাইম পেমেন্ট। আপার প্রাইমারি ব্যাচের ফিস 999, এটা ওয়ান টাইম পেমেন্ট। এবার যাদের কোয়ালিফিকেশনস রয়েছে প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটো দেওয়ারই, তারা দুটো ব্যাচে একসাথে নিতে পারে। সেটা হচ্ছে টেট কম্বাইন্ড ব্যাচ, যেখানে একটা ব্যাচে প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটোই আমাদের হচ্ছে, সেটার ফিস অনলি 1199, অনলি 1199। এটা ওয়ান টাইম পেমেন্ট, আমাদের প্রত্যেকটা ব্যাচেই ওয়ান টাইম পেমেন্ট হয়, আলাদা করে কিন্তু কোনো ফিজ নেই। যেখানে মক টেস্ট, যেখানে সাবজেক্ট ওয়াইজ ডিটেলসে ক্লাস, যেখানে পিওয়াইকিউ প্র্যাকটিস, সমস্ত কিছু কিন্তু করানো হবে। তার জন্য আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে তো আপনারা যোগাযোগ করবেন, 9564345236, এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে নিয়েই সমস্ত ডিটেলস কিন্তু পাওয়া যাবে এবং ব্যাচ কিন্তু যুক্ত হয়ে যাবে। তো আগামীকাল আবার দেখা হবে। টিল দেন, স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।